শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি টেন্সের বিষয় নিয়ে। আমরা জানি ইংলিশ ভাষায় বা ইংরেজি ব্যাকরণে বা ইংলিশ গ্রামারে টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ইতিপূর্বে আমি টেন্স সম্পর্কে আরও ক্লাস নিয়েছি এবং আগের ক্লাসগুলোতে টেন্স সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক ধারণা আমি দিয়েছি। কিন্তু আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, প্রেজেন্ট টেন্স হলো চার প্রকার। এই প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার আছে, চার প্রকারের প্রথম যে প্রকারটা আছে সেই প্রকারটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রেজেন্ট টেন্স চার প্রকার, তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই টেন্সগুলো পর্যায়ক্রমে তোমাদের কাছে আমি ভিডিও করে তোমাদের কাছে প্রেরণ করব। তোমরা এই ভিডিওগুলো অবশ্যই একটার পর একটা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা ইংরেজিতে আরও এক্সপার্ট হবে এবং ইংরেজি গ্রামার সম্বন্ধে তোমাদের একটি ভালো ধারণা তৈরি হবে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূল কথায় আসি। উই কাম টু দ্য পয়েন্ট। দেখো, লুক এট দ্য বোর্ড। যেমন আমি বললাম আই ইট রাইস, আই ইট রাইস। এটার অর্থ হলো আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এই এক্সাম্পলের পরে আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা আগে বলবো। ডেফিনেশন মানে হলো সংজ্ঞা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা হলো এরকম: বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে যদি হয়, সংগঠিত হয় বা হওয়া, যাওয়া, করা, পড়া, মারা, ধরা এরকম যদি বোঝায়, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাংলা ক্রিয়ারূপগুলি এরকম হবে। তার বাংলা কিছু ক্রিয়ারূপ আছে। তোমরা কিভাবে বাংলাটাকে দেখে তোমরা বুঝবা যে কিভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা প্রথমেই বাংলার যে বাংলা বাক্যের যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়ার দিকে আমরা লক্ষ্য রাখব। যেমন আমি যদি বলি যে সে স্কুলে যায়, এই যে যায়, এই যায় কথাটা দিয়ে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণভাবে বাংলা ক্রিয়ারূপের শেষে যদি হওয়া, যাওয়া, করা, ধরা, মারা, পড়া, লেখা এই ধরনের স্বাভাবিক কোনো কথা প্রকাশ পায়, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বিবেচনা করব এবং ধরে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আমি বললাম আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আগে আমরা বাংলাটাকে কল্পনা করব কিভাবে বাংলা বাক্যটাকে তৈরি করা যায়। তারপরে বাংলা থেকে যখন আমরা জানতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে আমরা এটাকে ইংরেজি করার চেষ্টা করব। যেমন আমি একটি বই পড়ি, তাহলে আমি একটি বই পড়ি। এই যে পড়ি শব্দটা আছে, আগে এই পড়ি শব্দের দিকে আমরা লক্ষ্য করব। আমি একটি বই পড়ি, এটা বর্তমানকালের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কারণ আমরা জানি পড়ি, পড়ো, পড়ে এই ধরনের শব্দ যদি বাংলা ক্রিয়ারূপে থাকে, তাহলে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে বিবেচনা করব। এটাকে যদি ইংরেজি করি, তাহলে আই রিড এ বুক, আই রিড এ বুক। আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার একটা নির্দিষ্ট গঠন প্রণালী রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে। গঠন প্রণালীটা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী যদি আমি সংক্ষেপে লিখতে যাই, তাহলে গঠন প্রণালীটা এরকম হবে: সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই বাক্যগুলি মুছে ফেলে পরবর্তী আরও কতগুলি সেন্টেন্স লিখব। সেই সেন্টেন্সগুলো যদি তোমরা ভালো করে দেখো, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের আরও ধারণা স্পষ্ট হবে। যেমন আমি বললাম, হি গোজ টু ঢাকা। হি গোজ টু ঢাকা। এখানে হি হলো সাবজেক্ট, আর এটা হলো ভার্ব ওয়ান, আর এই যে এইটুকু রয়েছে এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমি এখানে ভার্ব ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝিয়েছি। ভার্ব ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝিয়েছি অ্যাজ দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয়, আর এই সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার অনুসারে মিলে গেছে। এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব ওয়ান, এটা অবজেক্ট, এভাবেই ধরা হয়। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আবার ভালো করে শোনো তোমরা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। আমরা যখন ইংরেজি ভাষা লিখে প্রকাশ করতে যাই এবং কখনো মুখে প্রকাশ করি, তখন কিন্তু আমরা কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ করে সেন্টেন্স গঠন করে থাকি। কিন্তু আমরা প্রথম কিন্তু আমরা বুঝি না যে কেন এই জায়গার মধ্যে অতিরিক্ত একটা এস যুক্ত হলো এবং ওই জায়গার মধ্যে কেন ভার্বের সাথে অতিরিক্ত ইএস যুক্ত হলো। যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে আমাদের, তখনই আমরা বুঝতে পারবো কেন এস হয়েছে, কেন ইএস হয়েছে। শর্ত হলো কোন ক্ষেত্রে এস হবে, কোন ক্ষেত্রে ইএস হবে। যেমন আমি একটা বাক্য লিখলাম, হি রিডস এ বুক। হি রিডস এ বুক। সে একটি বই পড়ে। দেখো এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন, আর এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, আর এইটুকু হলো অবজেক্ট। এখন কথা হলো যে এখানে এস কেন আসলো? এসটা শুধু এই জন্য আসছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। কন্ডিশন থাকবে এটা যে সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন হতে হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আবার যেমন এখানে লিখলাম যে হি গোজ টু ঢাকা। এখানে যে ইএস যুক্ত হলো, এখানে ইএস যুক্ত হলো। আমরা জানি কোনো ভার্বের শেষে যদি ও থাকে, কোনো ভার্বের শেষে যদি ও থাকে, তাহলে সেই ও এর পরে ইএস যুক্ত করে তারপরে সেন্টেন্সটি গঠন করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা জানতে পারলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস কিভাবে যুক্ত করতে হয়। এবার আমরা আসি, আমি একটু মুছে নেই। যারা আমার এই লেখাগুলো মনে রাখতে বা এই পড়াটা মনে রাখতে সমস্যা হয়, তোমরা প্রয়োজনে একটা খাতায় নোট করে নিবা, অথবা তোমরা একটা মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে নিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও কিছু সিমটম রয়েছে। সেই সিমটমগুলি হলো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য কথাও কিন্তু প্রকাশ পায়, অথবা অভ্যাসগত কোনো কাজের কথাও প্রকাশ পায়, সেগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ বলতে কোন সেন্টেন্সগুলো বোঝায়? আমি একটা বাংলা বাক্য বললাম, যেমন আমি বললাম দুধ হয় সাদা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে দুধ সাদাই হয়, দুধ কখনো কালো বা লাল বা অন্য কোনো বর্ণের হয় না, এটা চিরন্তন সত্য কথা। সেজন্য এটা আমরা যদি এটা ইংলিশে লিখি তাহলে হবে মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট, দুধ হয় সাদা। এই সেন্টেন্সটি চিরন্তন সত্য এবং ধ্রুব সত্য কথা। আমি যদি আরেকটি সেন্টেন্স লিখি, যে চিরন্তন সত্যের আরেকটি সেন্টেন্স যদি আমি যুক্ত করি, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে হানি ইজ সুইট, অর্থাৎ মধু হয় মিষ্টি। আমরা জানি মধু সবসময় মিষ্টি হয়, অন্য কোনো স্বাদের হয় না। আমরা যখনই দেখব যে কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে, কোনো একটা বাক্যের মাধ্যমে চিরন্তন সত্য কথাটাই প্রকাশ পেয়েছে, তখন আমরা সেটাকে চিহ্নিত করব, আইডেন্টিফাই করব, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হানি ইজ সুইট, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, মধু হয় মিষ্টি। আবার আরেকটা সেন্টেন্স আমি লিখতে পারি, যে এটাও চিরন্তন সত্য কথা, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এটাও কিন্তু আমাদের কাছে একটি চিরন্তন সত্য কথা প্রকাশ পেয়েছে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা তাহলে জানতে পারলা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে যেই সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত দেখব, তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে চিহ্নিত করব। আবার যদি একটি সেন্টেন্সকে আমরা দেখি যে সেটি চিরন্তন সত্য বুঝাইছে অথবা অভ্যাসগত বুঝাইছে, সেই ক্ষেত্রেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই বাক্যগুলি মুছে ফেলছি। তোমাদের যদি সাথে সাথে বুঝতে সমস্যা হয় বা কারো মনে রাখতে সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে। এবার তোমরা দেখো যে আমি আরও কিছু কথা বলছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি তুমি একটি নেগেটিভ, আমি তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি লিখছি, যদি একটি নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে নেগেটিভ করবে। আমি আগে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করলাম, যেমন আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এটাকে যদি আমি নেগেটিভ অর্থ প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হবে? তাহলে এভাবেই হবে। আমার মনে হয় তোমরা যারা ইংলিশে এক্সপার্ট তারা অবশ্যই কল্পনা করে ফেলছো যে কিভাবে এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভটা হবে এরকম, আই ডোন্ট ওয়ান্ট এ পেন, আই ডোন্ট ওয়ান্ট এ পেন। আমি লিখে দেখাই, আই ডোন্ট ওয়ান্ট এ পেন, অর্থাৎ আমি একটি কলম চাই না। এই ডোন্টকে সংক্ষেপে লেখা হয়েছে, এই ডোন্টকে আমরা ডু নট ও লিখতে পারি, এই ডোন্টকে আমরা ডু নট লিখতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডোন্ট ছাড়া ডাজ নটও ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা মূলত এস বা ইএস যুক্ত করতে হয়। আর এটাকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপে রূপান্তরিত করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ডু নট না বসে ডাজ নট ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি হি ওয়ার্কস
হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। আমি বললাম হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এখন এটাকে যদি আমি নেগেটিভ তৈরি করতে চাই তাহলে হবে হি ডাজ নট ওয়ার্কস, he does not work in the field। তাহলে দেখা গেছে যে এই এস থাকার কারণে, ভার্বের সাথে এস থাকার কারণে এখানে ডাজ নট শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এইখানে ডাজ নট ব্যবহার করার কারণে এখানে ওয়ার্কের সাথে আর এস থাকলো না। যখন আমরা ডাজ নট ব্যবহার করব তখন আমরা কিন্তু ভার্বের সাথে আর এস বাই এস রাখবো না, সেক্ষেত্রে ভার্ব থেকে এস বাই এস উঠে যাবে। প্রিয় বন্ধুরা, এই ডাজ নটকে আমরা আবার সংক্ষেপে লিখতে পারি, শর্ট ফর্ম যেটাকে বলে ডাজেন্ট, DOESNT, ডাজেন্ট, এভাবেও লেখা যায়। তবে এভাবে লেখাটাই মডার্ন সিস্টেমে, এভাবে ইংরেজি লেখাটাই শ্রেয় বা উত্তম। প্রিয় বন্ধুরা, আমি আবার এগুলো মুছে ফেলছি, তবে আমার কথা থাকবে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন, একটা পরিষ্কার ধারণা তোমাদের তৈরি হবে। প্রিয় বন্ধুরা, এখন আমি যেই কথাটি বলবো সেই কথাটি হলো যে আমাদের অবশ্যই আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আইডেন্টিফাই করতে হলে প্রথমে প্রেজেন্ট বাংলা বাক্যের যে ক্রিয়ারূপগুলি রয়েছে সেই ক্রিয়ারূপগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে ওই সাবজেক্টের পরে মেইন ভার্ব ছাড়াও আরও কিছু ভার্ব রয়েছে, যেই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করা যায়। যেমন কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, এম, ইজ, আর, এই ভার্বগুলিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। কিন্তু আমরা সাধারণত জানি যে এই অক্সিলারি ভার্বগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আমরা অনেক ক্ষেত্রে, আমরা যারা শিক্ষক রয়েছি, আমরা অনেক সময় এই কথা বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে এম, ইজ, আর বসে, তারপরে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি বসে, তারপরে অবজেক্ট বসে। এইভাবে আমরা কিন্তু সমাধান করে থাকি, এটাই বাস্তব সত্য। কিন্তু কখনো কখনো যে এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহার হয়, সেটা কিন্তু অনেকের ধারণায় থাকে না। সেজন্য আমি আজকে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি যদি এম শব্দটা ব্যবহার করি তাহলে আই এম এ গুড বয়, আমি একজন ভালো ছেলে, আমি একজন ভালো ছেলে। এটার অর্থ হলো আমি হই একজন ভালো ছেলে। এখানে এম এর অর্থ হই অর্থে ব্যবহার হয়েছে, এম এর অর্থটা হই অর্থে প্রকাশ পেয়েছে। আবার যদি ইজের ব্যবহার করি তাহলে আমি বলবো হি ইজ অয়েল, হি ইজ অয়েল, সে ভালো আছে, সে ভালো আছে, হি ইজ অয়েল। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু তোমরা কখনো এটা চিন্তা করবে না যে এখানে যেহেতু ইজ আছে, এখানে এম আছে, তাহলে এগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কখনোই না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে না। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে হলে এম, ইজ, আর এর পরে ভার্ব ওয়ানের সাথে বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আবার মেইন ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্বের সাথে আইজি যুক্ত থাকতে হবে, এটা হলো শর্ত। কিন্তু এখানে আমরা কিন্তু এই এম এর পরে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, ইজের পরেও আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। কিন্তু এই ভার্বগুলি অক্সিলারি ভার্ব হইলেও এই সেন্টেন্সের মধ্যে তাকে অক্সিলারি ভার্ব হিসেবে বিবেচনা করা যাবে না, তারা এখানে মূল ভার্ব হিসেবেই কাজ করেছে। অর্থাৎ যদি যে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব না থাকে
তাহলে সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্বের কাজ করে থাকে। যেমন আর দিয়ে যদি একটা সেন্টেন্স বলি, ইউ আর নাইস, তুমি ভালো, অথবা ইউ আর ভেরি নাইস, তুমি খুব ভালো। এই যে ইউর পরে আর বসলো, এখন আমরা এই বিষয়টাও দেখলাম যে কোন ক্ষেত্রে এম বসবে, কোন ক্ষেত্রে ইজ বসবে, কোন ক্ষেত্রে আর বসবে। তাহলে আই এর সাথে বসে এম, এবং এই হি এর সাথে বসে ইজ, আর ইউর সাথে বসে আর, উইয়ের সাথেও আর বসে, আরও অনেকগুলোর সাথে আর বসে। সেজন্য আমি তোমাদেরকে সংক্ষেপে এই বিষয়টা জানাইলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেও কিভাবে এম, ইজ, আর এর ব্যবহার রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এটা মুছে ফেললাম। তারপরে আমি যেই বিষয়টি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ এবং হ্যাজের ব্যবহারও কিন্তু রয়েছে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি। যেমন আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আবার হ্যাজের ব্যবহার আছে। এখানে আই হ্যাভ এ পেন, এই হ্যাভটা আছে অর্থে ব্যবহার হয়েছে, আই হ্যাভ এ পেন। যদি বলি হি হ্যাজ এ ডল, তার একটি পুতুল আছে। এই যে এখানে হ্যাজ, এই হ্যাজের অর্থ কিন্তু আছে অর্থে ব্যবহার হয়েছে। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমরা অনেকেই টেন্স শিখি, টেন্সের অনেক গভীরে চলে যাই, তারপরেও কিন্তু আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহার অনেক ক্ষেত্রে আমরা জানি না। আমরা মনে করি যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে আমরা হ্যাভ এবং হ্যাজ দেখতে পাই। কখনো কখনো আমরা এটা বোঝাবার চেষ্টা করি যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ এবং হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু আসলে এই কথাটা পুরোপুরি সত্য নয়। স্বাভাবিকভাবে এটা বলা যেতে পারে যে সাবজেক্টের পরে যদি ভার্ব, হ্যাভ, হ্যাজ এই দুটো থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক ধরনের সিম্পটম বা লক্ষণ। কিন্তু এটা কোনো ফাইনাল কথা না, এটা কোনো চূড়ান্ত কথা নয়। চূড়ান্ত কথাটা হলো এটা যে কখনো কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও হ্যাভ এবং হ্যাজের অর্থ আসে, এবং সেই ক্ষেত্রে হ্যাভের অর্থ আছে প্রকাশ পাবে এবং হ্যাজের অর্থ আছে প্রকাশ পাবে। আর এইখানে হ্যাভ এবং হ্যাজ দুটোই মূল ভার্বের ভূমিকা পালন করেছে। তাহলে তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে পেরেছো যে শুধু হ্যাভ হ্যাজ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, হ্যাভ হ্যাজ দিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হয়। আর এগুলোর গঠন প্রণালীও ঠিক একই অবস্থা। এটা সাবজেক্ট প্লাস এটা ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান, আর এইটুকু হলো অবজেক্ট। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের একটা যথেষ্ট ধারণা তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বলি তোমরা অবশ্যই আমি যেই আজকে লেকচারশিপটা দিয়েছি, হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এবং হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কেও আমি কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছি। এবং আই এম অলসো ডিসকাস অ্যাবাউট দ্য বাংলা ক্রিয়ারূপ, বাংলা ক্রিয়ারূপ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কীরকম হয় সে সম্পর্কেও আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে হলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসে, সেগুলি সম্পর্কেও তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছ, মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন দিয়েছ, অ্যাটেনশন দিয়েছ, তারা অবশ্যই ভালো পারবে, এবং যে কোনো জায়গা থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রশ্ন করা হলে আশা করি তোমরা সেই উত্তর দিতে পারবে। নো মোর টুডে, আজ আর বেশি আমি বলতে চাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাবার আগে আমি তোমাদেরকে বলে যাই, আমার এই ভিডিওটি বা আমার এই লেকচারশিপটা যদি তোমাদের কাছে
ভালো লেগে থাকে এবং আমি যদি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটি সাম্যক ধারণা দিয়ে থাকি, আর এটা দিয়ে যদি তোমাদের সাময়িকভাবে এবং সামান্যতম উপকারও হয়, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দাবি থাকবে, তোমরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। এবং যারা এতক্ষণ তোমরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো এবং আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।